রাজনৈতিক অস্থিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস। আজও ঢাকা 2 স্থানে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। জানাবো ভারতের সঙ্গে সংঘাত, গুগলে সবচেয়ে বেশি কাকে খুঁজেছে পাকিস্তানিরা। এবং সর্বশেষ জানাবো কার্যত মৃত অর্ধশতাধিক নদী, ফারাক্কা যেন নদী হত্যার মেশিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাংবাদিক ইলিয়াস। আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হঠাৎ করে বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। দলগুলোর সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের ওপর বিদ্বেষ ছড়াচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন। খুব গভীর একটি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য বর্তমান রাজনৈতিক দলগুলোর একটিকে আরেকটির সাথে পরিকল্পিত কোন্দল সৃষ্টি করা হচ্ছে। এজন্য জামাত শিবিরের কর্মীদের নামে ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে অশ্লীল কমেন্ট আর পোস্ট দেওয়া হচ্ছে। একই সাথে বিএনপির কর্মীদের নামে ফেক আইডি খুলে জামাত শিবিরের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট কমেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। হার্পিক মজুমদারের একটি গ্রুপ থেকে এই কোন্দল ছড়ানোর পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ আর সিআরআই এর ফুটফুটে সুন্দরেরা। তাদের অভ্যন্তরীণ একটি গ্রুপে এই ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরেছি। অতএব বিএনপি, জামায়াতের নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ থাকলো। আজও ঢাকার 2 স্থানে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা। ঢাকার সিদ্দিক বাজারে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন আমিনুল ইসলাম। ভোগান্তির কথা মাথায় রেখে মোটরসাইকেলে রেখে মেট্রো রেলে রওনা দেন অফিসের উদ্দেশ্যে। সচিবালয় স্টেশনে নামার পর রিকশা নেন। সেখান থেকে বিপত্তি শুরু। সামনে সড়ক বন্ধ। দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আন্দোলন, অবরোধে রাস্তায় যান চলাচল বন্ধ। আধা ঘন্টা অপেক্ষার পর কুল কিনারা না পেয়ে হেঁটে গন্তব্যে রওনা দেন তিনি বলেন, বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ঢাকা শহর। এই শহরে থাকা আর ভোগান্তি যেন নামান্তর। সপ্তাহে 3-4 দিন ভুগতে হয় সড়কে। আজ সপ্তাহের শেষ দিন। এমনিতেই মানে ঢাকা শহরে যানবাহনের বাড়তি চাপ, যানজট, ভোগান্তি থাকে। তার মধ্যে ঢাকার 2টি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ আন্দোলনকারীদের অবরোধের কারণে। কাকরাইল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান। অন্যদিকে ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে সড়ক বন্ধ করে আন্দোলন চলছে। কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ থেকেই দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে বুধবার বিকেলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলেও আজ আবার অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এই কারণে সকাল 8টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়েছে যানজট। ভারতের সঙ্গে সংঘাত, গুগলে সবচেয়ে বেশি কাকে খুঁজেছেন পাকিস্তানিরা। ভারতের সঙ্গে সংঘাতের আবহে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানের গুগলে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন এক সামরিক ব্যক্তিকে। তিনি হলেন পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর আওরঙ্গজেব আহমেদ সামরিক বাহিনীর গর্ব এবং অনলাইনে পাকিস্তানিদের আবেগের এক নাম হয়ে ওঠেন। প্রচন্ড চাপের মধ্যে শান্ত বা মাথা ঠান্ডা রাখার জন্য পরিস্থিতি। আওরঙ্গজেব এখন ট্রেডিং এ রয়েছেন। তিনি কেবল যুদ্ধ মিশনের জন্য নয়, বরং সাম্প্রতিক সময়ে সংবাদ সম্মেলনে তার সংযত আচরণ এবং আকর্ষণীয় উপস্থিতির জন্য ভাইরাল হচ্ছেন। গুগল ট্রেন্ডস এর তথ্যানুসারে গত 12ই মে পাকিস্তানে আওরঙ্গজেব শব্দটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। বিশেষ করে দিবাগত রাত 2টা থেকে তখন থেকে এই নামটি শীর্ষ অনুসন্ধানের মধ্যে রয়ে গেছে। এই ভাইরাল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাপকভাবে প্রচারিত একটি সংবাদ সম্মেলন। ওই সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং সেনাবাহিনীর নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নওয়াজ উপস্থিত ছিলেন। ভারতীয় হামলার পর পাকিস্তানের পাল্টা হামলার আয়োজিত সংবাদ সম্মেলনটি সামরিক বাহিনীর সক্ষমতা ও আত্মবিশ্বাস প্রকাশ করার জন্য হয়েছিল। আর এই সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব তার পরিমাপিত বক্তৃতা, আত্মবিশ্বাসী পরিবেশনা এবং শান্ত কারিশমার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন। বিশেষ করে ওই সংবাদ সম্মেলনে একটি ক্লিপ ভাইরাল হয়েছিল যেখানে তিনি বলেছেন, আমি এয়ার ভাইস মার্শাল এবং আমি গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। কার্যত মৃত অর্ধশতাধিক নদী, ফারাক্কা যেন নদী হত্যার মেশিন। ভারতের দেওয়া ফারাক্কা বাঁধ যেন বাংলাদেশের নদীগুলো হত্যার এক মেশিন। মরণবাদ দেওয়ার পর গত 50 বছরে বাংলাদেশে 50টির বেশি নদী কার্যত মরে গেছে। কোনোটি নদী থেকে খাল বা নালায় পরিণত হয়েছে। নাব্য হারিয়ে লবণাক্ততা বেড়ে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এই বাঁধের কারণে অস্তিত্বের সংকটে আছে। নদী নির্ভর সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে মানুষের জীবিকা আর দেশের জীববৈচিত্র্য। যেখানে আগে খরস্রোতা নদী ছিল সেখানে এখন ধুধু প্রান্তর। দেশের বিভিন্ন অঞ্চলে নদীর এই
অকাল মৃত্যুর কারণে ভূপ্রাকৃতিক বিপর্যয়ের মুখে আছে দেশের মানুষ। অস্তিত্ব সংকটে পড়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন। আগামীকাল ঐতিহাসিক ফারাক্কা দিবস। 1976 সালের এই দিনে ফারাক্কা ব্যারাজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগেও দেখা যায়নি, পরেও নয়। 95 বছরের শারীরিক অসুস্থতা বা রাজনৈতিক চাপ দমাতে পারেনি লং মার্চের প্রধান নেতা সংগঠক মাওলানা ভাসানীকে। ফারাক্কার কারণে বাংলাদেশের নদীগুলোর এই করুণ পরিণতির বিষয়ে পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাদ বলেন, আমরা আরিচা পর্যন্ত গঙ্গা বলি, যমুনা বলি না, ব্রহ্মপুত্র বলি। গঙ্গার ব্রহ্মপুত্র মিলে হলো পদ্মা। মাওয়ায় এসে গঙ্গা ও ব্রহ্মপুত্রের প্রবাহ একসঙ্গে যোগ হয়েছে। গঙ্গা যেটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, আমরা বলি গঙ্গা নদী একটি বদ্বীপ সৃষ্টি করেছে। গঙ্গা এ বদ্বীপের মতোই। এর একটি মাথা ভাগীরথী নদী, আর একটি মাথা গঙ্গা এসে পদ্মা মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মাঝখানে যে ট্রায়াঙ্গুলার এলাকা হলো হুগলি। ভাগীরথী আরিচা পর্যন্ত এসে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হলো, তারপর মেঘনার সঙ্গে মিলিত হলো, একটি বদ্বীপ হলো। বদ্বীপ গঙ্গার উপর একটি নির্ভরশীল, মানে ভাগীরথী তার প্রথম শাখা নদী, তারপর জলাঙ্গি। এটি ভারতের মধ্যে দুই ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, এক ভাগে কপোতাক্ষ, আরেক ভাগে মাথাভাঙ্গা, তারপর হলো গড়াই, মধুমতি, বলেশ্বর ইত্যাদি। তারপর চন্দনা বারাসিয়া থেকে কুমার, এরপর আড়িয়াল খা। তিনি বলেন, আগে বর্ষাকালে যে পরিমাণ পানি আসতো এখন তা কিছুটা কমে গেছে, কারণ বর্ষার প্রথম দিকে এখন ভারত পানি ধরে রাখে, কিন্তু বন্যার সময় সব পানি ছেড়ে দেয়, তখন শাখা নদীর পানি দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আর গঙ্গা নদী বা তীরে শাখা নদী বড়াল, ইচ্ছামতি, এরা পদ্মা থেকে পানি নিয়ে যমুনায় ফেলে। 1975-এ ফারাক্কা বাঁধের আগে পানির পরিমাণ ছিল 1,20,000 থেকে 1.5 লাখ কিউবিক পার সেকেন্ড। এতে নদীর দুই পাড়েই পানি পৌঁছতো, কিন্তু যখন ভারত পানি প্রত্যাহার শুরু করলো তখন আমাদের শাখা নদীতে আর পানি ঢোকে না ঢোকার কারণে সে নদীগুলো ক্রমান্বয়ে মরে গেছে। শাখা নদীগুলো আমাদের দেশে জলের মতো বিস্তৃত ছিল। প্রতিটি নদী ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে কোনো পানি পায় না, মেরে ফেলা হয়েছে। নদী মরে গেছে মানে নৌ চলাচল মরে গেছে, মাছ মরে গেছে। এখানে অনেক বিল ছিল, বিলের পানি নদীতে ঢুকেছে। যশোর, খুলনা, বাগেরহাট সেগুলো শুকিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের ক্ষতি হয়েছে আর ভারতের লাভ হচ্ছে। আমাদের পানি তারা ভাগীরথীতে দিচ্ছে, এতে হুগলি, ভাগীরথীর উপকূলীয় এলাকায় ও লবণাক্ততা কমে গেছে। তাদের সুন্দরবনের গুণগত মান ভালো হয়েছে, আমাদের সুন্দরবনের গুণগত মান খারাপ হয়েছে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ফারাক্কা বাঁধ এই নদীটির গতিপথ থেকে শুরু করে এর শাখা নদ নদী সব জায়গায় ভয়াবহ প্রভাব ফেলেছে। রাজশাহী ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পরবর্তী পাকা ইউনিয়নের বোগলাউড়ি, জগন্নাথপুর, মনোহরপুর, উজিরপুর, নারায়ণপুর, সুন্দরপুর ও চর বাগডাঙ্গা এলাকায় ঘুরে দেখা যায় পদ্মার বুকে এখন শুধু বালুচর। একটি সরু চ্যানেলে পদ্মার পানি প্রবাহ কোনোমতে সচল আছে। বছর বছর পদ্মায় পানি প্রবাহ ক্ষীণ হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার 6টি নদ নদীও পানি শূন্য হয়ে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। শিবগঞ্জ উপজেলার মনকষা, বিনোদপুর ও দুর্লভপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত চকের নদী উজানে ভারতের মালদহ জেলায় হরিশ্চন্দ্রপুর পয়েন্টে গঙ্গার শাখা নদী হিসেবে উৎপত্তি হয়ে বিনোদপুর পয়েন্টে বাংলাদেশে প্রবেশ করে। প্রায় 500 মিটার পর্যন্ত এককালে খরস্রোতা চকের নদীটি 30 কিলোমিটার পথ পেরিয়ে শিবগঞ্জের বোগলাউড়িয়ে গিয়ে পদ্মায় পড়েছে। তবে নিষ্কাশন মুখ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষাকালেও চকের নদী বন্ধ খাল হয়ে থাকে। উত্তর পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, মহানন্দা জেলার একটি গুরুত্বপূর্ণ নদী। এ নদীর দুই তীরে গড়ে উঠেছে শহর বন্দর। মহানন্দার দুই কূলে রয়েছে বেশ কিছু সেচ প্রকল্প। জমিতে সেচ দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছিল মহানন্দা। নদী এলাকায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটে, কিন্তু গত কয়েক বছরে নদীটির প্রবাহ কমে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার